যে এই 60% থেকে 90% সমৃদ্ধি ইউরেনিয়ামে পৌঁছাইতে তাদের মাত্র 2 সপ্তাহ সময়ের প্রয়োজন ছিল। সেখানে কিন্তু এখন প্রায় 3 সপ্তাহের বেশি সময় হয়ে গেছে। আজকেই প্রথম তাদের পার্লামেন্টের রেজাই যে দায়িত্বপ্রাপ্ত সে সরাসরি ঘোষণা দিয়ে দিল যে আমাদের উপর যদি আর কোনো আঘাত আসে তাহলে কিন্তু আমরা পারমাণবিক বোমা তৈরি করে ফেলব। তার একটা ছুরিতে কিন্তু সব শেষ হয়ে যাবে। ইরান এখন হাতে খোলা তলোয়ার নিয়ে দৌড় দিছে যে আমার যদি মারতে আসে আমি তো মরমই, কারণ আমি জানি আমার বাঁচার পথ নাই, বাট তুই আমেরিকা তোরও আমি শেষ করে দেব। নাজমুল ভাই, আপনি জানেন যে এখন বর্তমানে মধ্যপ্রাচ্যে যুদ্ধ অবস্থা চলছে, তো ইরান এর মধ্যে পারমাণবিক অস্ত্র তৈরির একটা ইঙ্গিত দিয়েছে। বর্তমান পরিস্থিতি নিয়ে এবং ইরানের যে ইঙ্গিত, এটাকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। আজকে কিছুক্ষণ আগে ওনাদের পার্লামেন্টের স্পিকার রেজাই সে আসলে একটা ঘোষণা দিয়েছে যে আমেরিকা যদি আবার বা পুনরায় ইরানে আক্রমণ করে তাহলে তারা পারমাণবিক বোমা তৈরি করে ফেলবে। এটা আসলে অত্যন্ত শক্তিশালী একটা এবং খুব গভীর একটা ঘোষণা আমি মনে করি। এবং আনুষ্ঠানিকভাবে এত বড় পর্যায়ের কোনো ব্যক্তিত্ব এই প্রথম এই ধরনের পারমাণবিক বোমা নিয়ে এই ধরনের ঘোষণা দিল, এবং খুব স্পর্শকাতর একটা সময় পার হচ্ছে এখন। আপনি জানেন 3 দিন আগেও আমেরিকার 3টা জাহাজে আপনার ইরান মিসাইল নিক্ষেপ করা, ওই যে হরমুজ প্রণালীর আশেপাশে। পাল্টা আক্রমণ হিসেবে আবার আমেরিকাও একটা জাহাজ আক্রমণ করে। খেয়াল করবেন, ইরান আক্রমণ করছে কয়টায়? 3টা জাহাজে আমেরিকার, আর আমেরিকা করছে ইরানের একটা জাহাজে আক্রমণ করে। আবার সাথে সাথে ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া যেটা ট্রুথে লিখছে যে যুদ্ধবিরতি কিন্তু এখনও কার্যকর আছে। মানে ইরানরা বুঝাইছে তোমরা আর যা হয়েছে তুমি 3টা মারছো, আমি একটা মারছি, তারপর তোমরা চুপ থাকো, যুদ্ধবিরতি এখন কার্যকর আছে। আসলে আপনি যদি লাস্ট কয়েকদিনের চিত্রটা দেখেন, সহজ হিসাব আমি আপনাকে একটু স্মৃতিচারণ করায় দিই, তাহলে আপনার জন্য বুঝতে সুবিধা হবে। জানুয়ারি মাসের শেষ দিক থেকে শুরু করে, অর্থাৎ 18ই জানুয়ারি থেকে শুরু করে ইরানে ব্যাপক গণ আন্দোলন শুরু হইল। আপনার 29টা না 27টা রাজ্যে, তাদের 29টা রাজ্যে 27টা রাজ্যেই আপনার ব্যাপক সংঘর্ষ সংঘাত চলতেছে। এবং ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত আমরা যত সংবাদ পেলাম যে বেসরকারি বিভিন্ন সংস্থা থেকে বলা হচ্ছে যে 16,000 মানুষ মারা হয়ে গেছে। ইরান সরকার এই গণ আন্দোলন রুখতে 16,000 মানুষ মেরে ফেলছে। আর ইরানের যে মানবাধিকার সংস্থা তারা বলছে না 7,000 মানুষ মারা গেছে, তারা বলতেছে 7,000। আর ইরানের যে বেসরকারি বিভিন্ন সংস্থা তারা বলতেছে 16,000। আর ইরান সরকার বলতেছে যে না, মানুষ মারা গেছে 3,167 বা 68 জন। তার মানে বুঝতে হবে অনেক মানুষ মারা গেছে ওই গণ আন্দোলনটায়। গণ আন্দোলনটা শেষ হতে না হতে, অর্থাৎ পরিস্থিতি ঠান্ডা হতে না হতেই 15 দিনের মধ্যেই, 10 থেকে 15 দিনের মধ্যে এই ইসরায়েল এবং আমেরিকা সম্মিলিত আক্রমণ করলো আপনার ইরানে। কারণ তাদের ধারণা ছিল, মোসাদের যে হেড এবং নেতানিয়াহু ডোনাল্ড ট্রাম্পকে বলছে যে ইরান কিন্তু এখন টালমাটাল অবস্থায়, তাদের দেশে এত বড় একটা গণ অভ্যুত্থান যদিও ট্যাকেল দিছে, যদি আপনি খোমেনিকে খালি কোনো রকম মারতে পারেন তাহলে মোটামুটি ইরান শেষ, এটা নিশ্চিত থাকেন, রেজিম চেঞ্জ হয়ে যাবে। তাদের কাছে যে আপনার এই আছে সমৃদ্ধি ইউরেনিয়াম যতটুকু আছে এতটুকু আমরা নিয়ে নিতে পারবো। এই আশাতেই ট্রাম্প আক্রমণ করলো সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে। আক্রমণ করার পর ইরান চিন্তা করলো যে আমার তো আর আসলে গতি নাই পাল্টা আক্রমণ ছাড়া। এখন পাল্টা আক্রমণ যখন ইরান শুরু করলো, তার বিভিন্ন মানে আমেরিকার যে ঘাঁটি যেগুলো মধ্যপ্রাচ্যের, সেই ঘাঁটিগুলোতে এমনভাবে আক্রমণ করলো এবং ইসরায়েল এমনভাবে আক্রমণ শুরু করলো, তারা ভেবাচাকা খেয়ে গেল। তাদের ধারণা ছিল যে রেজিম চেঞ্জ হয়ে যাবে, আমরা দ্রুত সব কিছু ভেনেজুয়েলার মতো আমাদের মদতপুষ্ট সরকার বসায় দিয়া, ট্রাম্প তো আগেই ঘোষণা করছে যে আমি তেল নিয়ে নিব, এটাই মনে হবে। কিন্তু যখন দেখলো যে পাল্টা আঘাতটা ভয়ঙ্কর আঘাত হয়ে গেছে এবং তাদের এই নেতৃত্বের স্থানগুলো আপনি জানেন, ইরানের মজলিসের সুরাটা এত স্টেপ বাই স্টেপ সাজানো থাকে, অর্থাৎ প্রতি একজন মরলে পরের 3 জন রেডি থাকে। অর্থাৎ যদি এই কমান্ডার মারা যায় পরের 3 জন কমান্ডার রেডি, আর থেকে যে কোনো একজন কমান্ডার দায়িত্বপ্রাপ্ত দায়িত্ব নেয়। এতে তাদের সিস্টেম, তাদের ডিসেন্ট্রালাইজেশন নেতৃত্বের, এটা তারা ইরাক দেখে এটা তারা আগে থেকে অর্জন করছে যে একজন লিডার মরার পর যে 3 জন রেডি করে রাখতে হবে। ইরাকের যেটা বড় যুদ্ধ এবং ইরাকের সর্বশেষ মার্কিন যে হামলা, এটা থেকে তারা এই দীক্ষাটা নিয়ে নিচ্ছে। যার দরুন যখন আপনার পাল্টা আঘাতে ইসরায়েল প্রায় যায় অবস্থায় এবং আমেরিকার ঘাঁটিগুলা একেবারে মাটির সাথে মিশে গেল, তখন আমেরিকা এই যুদ্ধটাকে স্থগিত করলো। যুদ্ধ স্থগিত করছে আজকে কতদিন?
যুদ্ধ স্থগিত করেছে আজকে প্রায় প্রায় 20 দিন মনে হয়, এরকমই হওয়ার কথা। এই 20-22 দিন বা আরও সামথিং, এই 20-22 দিনে আপনার কাছে কিন্তু আন্তর্জাতিক আণবিক সংস্থা বহুদিন ধরে বলতেছে যে ইরানের কাছে 60% সমৃদ্ধ ইউরেনিয়াম, যেটা U-235 আমরা জানি, যে ইউরেনিয়ামটা পারমাণবিক অস্ত্র বানানোর জন্য সক্ষম, এটা হচ্ছে 90% ইনক্রিজ, মানে 60% থেকে 90% গেলে এটা পারমাণবিক বোমার উপযোগী বা এটা কাঠামোতে চলে আসে পরিপূর্ণতা। এই জায়গাটায় যখন তারা বারবার এটা ডিক্লেয়ার দিচ্ছে, আন্তর্জাতিক আণবিক সংস্থা, আমেরিকা, ইসরায়েল সবাই ডিক্লেয়ার দিচ্ছে যে ওর কাছে এই জিনিসটা রয়ে গেছে। আর ইরান বলতেছে এতদিন একরকমের সুর ছিল ইরানের, আজকেই প্রথম তাদের পার্লামেন্টের রেজাই যে দায়িত্বপ্রাপ্ত, সে সরাসরি ঘোষণা দিয়ে দিল যে আমাদের উপর যদি আর কোনো আঘাত আসে তাহলে কিন্তু আমরা পারমাণবিক বোমা তৈরি করে ফেলব। এখন আপনি কল্পনা করেন গতকালকের যে 14 দফা নিয়ে ট্রাম্প যে একটি স্ট্যাটাস দিল, তার আগে আপনার ইরানকে তারা একটা সময় বেঁধে দিল যে আমাদের 14 দফার বিষয়ে তোমাদের ব্যাখ্যাটা মূল্যায়ন করো। তারা এটা দেওয়ার কথা ছিল বৃহস্পতিবার, কিন্তু তারা এটা দিল কিবার দিন? রবিবার দিন। ইরান খুব সূক্ষ্ম অ্যানালাইসিস করে এখন এই হিসাব নিকাশ করে চলতেছে, সময় ক্ষেপণের জায়গাটা ইরান খুব সূক্ষ্মভাবে করতেছে। জেনারেলি আমেরিকার স্টক মার্কেটগুলো সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি এগুলোতে খুব হাই রেস করে, যার কারণে ইরান জানে যে ওরা জেনারেলি অফিসিয়াল ডে যেগুলো, অর্থাৎ ওদের স্যাটারডে সানডে ওদের উইকেন্ডের মাথায় ওরা হচ্ছে আক্রমণ এগুলো করে, যাতে 2-3 দিন পর গিয়া শেয়ার মার্কেট একদিনের স্টেবিলিটি তো অনেক কিছু, ওরা প্রতিটা জিনিস সূক্ষ্মভাবে বিবেচনা করতেছে। ইরান দ্বিতীয় যে চিন্তাটা করতেছে যে 3 দিন পর, সম্ভবত আর 3 দিন বা 4 দিন পর ডোনাল্ড ট্রাম্প চীনে যাবে, চীনের সাথে তাদের বিলিয়ন ডলার একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের বিষয় আছে, বাণিজ্যিক বিষয়। এখন এই যুদ্ধটা যদি আবার পুনরায় শুরু হয় তাহলে অবশ্যই আপনার ডোনাল্ড ট্রাম্প চীন যেতে পারবে না। আবার আপনার একটা প্রোগ্রামে বলছিলাম এর কিছুদিন পরে আবার আমেরিকার যে বিশ্বকাপ রিলেটেড, যে ওয়ার্ল্ড কাপ রিলেটেড, ফুটবল ওয়ার্ল্ড কাপ রিলেটেড, সেটার সাথে আমেরিকার ইনভলভমেন্ট আছে। তার মানে আমেরিকা যে কোনো ফরম্যাটেই আপনার যুদ্ধটাকে আর করতে চাচ্ছে না। এখন আপনি বলতে পারেন এই যুদ্ধ, আমার ধারণা যত কথাই মুখে ট্রাম্প বলুক, যুদ্ধ, সরাসরি যুদ্ধটা আর মনে হয় হচ্ছে না, অবরোধের খেলাটা এখন অন্য ধরনের হবে। আপনার কানাডিয়ান একজন প্রফেসর, কালকে আমি একটা কলাম পড়লাম, সে বলতেছিল যে তৃতীয় বিশ্বযুদ্ধের মধ্যে অলরেডি আমরা আছি। কীভাবে আছি সে একটা উদাহরণ দিছে। প্রথম বিশ্বযুদ্ধটা আপনার সৈনিকে করছে, আর্মিরা করছে, সেনাবাহিনী এক দেশের সেনাবাহিনী আরেক দেশের সেনাবাহিনীর সাথে করছে, অনেক সেনাবাহিনী লোকজন মারা গেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধটা সেনাবাহিনীও করছে, সিভিলও করছে। যেমন আপনার জাপানে পারমাণবিক বোমা ফেলছে, সিভিল মানুষ মারা গেছে। আপনার হিরোশিমা নাগাসাকিতে যে পারমাণবিক বোমা ফেললো, ওইখানে সিভিল মানুষ মারা গেছে। তার মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধটা ছিল সেনাবাহিনী এবং সিভিল যৌথ উদ্যোগে। তৃতীয় বিশ্বযুদ্ধটা অলরেডি শুরু হয়ে গেছে। এটার আগের মতো সেনাবাহিনী বা পাবলিক এই যুদ্ধটা করবে না। এই যুদ্ধটা হচ্ছে অর্থনৈতিক যুদ্ধ। অলরেডি আপনার পৃথিবীতে বিভিন্ন জায়গায় অর্থনৈতিক যুদ্ধগুলো শুরু হয়ে গেছে, এবং হরমুজ প্রণালী আটকানোর কারণে আমরা নিজেরাও তো দেখছেন, আমরা সাফারার হয়েছি যে আমাদের দেশে তেল সংকট হচ্ছে, আমাদের দেশে বিভিন্ন রকম জায়গায় এলোমেলো হয়ে গেছে, যার দরুন এই সংকটটা, অর্থনৈতিক যুদ্ধটা এখন লম্বা সময় চলতে পারে। আমার মনে হচ্ছে যে সম্মুখ সমরে আমেরিকা এবং ইরান আর হয়তো বা লাগবে না। এই জন্য লাগবে না, আমেরিকা জানে মধ্যপ্রাচ্যে তার যে ঘাঁটিগুলো ছিল এগুলো ইরান মাটির সাথে মোটামুটি মিশিয়ে দিছে। এখন যদি আবার আমেরিকা ইরানকে আক্রমণ করে এবং ইসরায়েল যদি ইরানকে আক্রমণ করে, ইরান পাল্টা আক্রমণ হিসেবে আপনার অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছে যে মধ্যপ্রাচ্যের যে পানি শোধনাগার, অর্থাৎ মধ্যপ্রাচ্যের মানুষ তো আগে আপনি জানেন কুয়া বা তাদের সংশ্লিষ্ট নদী টদী থাকলে সেগুলোতে পানি করতো, বাট ওই পানির কাভার করতো না তাদের, যার দরুন তারা সমুদ্রের লবণাক্ত পানিকে পিউরিফাইড করে খাওয়ার উপযোগী করে তারা তাদের মানে লোনা পানিটাকে মিঠা পানিতে রূপান্তর করে তাদের বাসা বাড়িতে সেটা ইউজ করে। এই যে সিস্টেমটাকে, লোনা পানিকে মিঠা পানিতে রূপান্তর করার যে সিস্টেম, এই পানি শোধনাগারগুলো অনেক ব্যয়বহুল এবং অনেক স্পর্শকাতরগুলো হচ্ছে আপনার অবকাঠামো। এগুলোতে যদি আক্রমণ করে তাহলে কিন্তু, যদি মধ্যপ্রাচ্যের সবগুলো পানি শোধনাগারে ইরান আক্রমণ করে, ইরান যদি মনে করে যে আমি শেষ, তোমাদেরও শেষ করে দিব, তাহলে কিন্তু পুরা মধ্যপ্রাচ্য শেষ, পুরা পৃথিবী এলোমেলো হয়ে যাবে। এটা কিন্তু আমেরিকা ভালো করে আন্ডারস্টুড। এবং আরেকটা বিষয় হচ্ছে, আমেরিকা যে বিষয়টা এখন আবার চিন্তা করতেছে, কেন বারবার এত থ্রেট দেওয়ার পরও আমেরিকা আক্রমণ করতেছে না। আমার ধারণা যে ইসরায়েল কিন্তু রাষ্ট্র হিসেবে খুব বড় না, একটা সুনির্দিষ্ট অল্প কিছু ভূকাঠামোর উপর ইসরায়েল দাঁড়ানো।
ইরান যদি আবার আক্রমণ হওয়ার পর তারা যদি টার্গেটই করে শুধু যে আমি আর অন্য কাউকে আক্রমণ করব না, আমার যতটুকু সরঞ্জাম আছে আমি পুরাটা ইসরায়েলের উপর আঘাত করব, তাহলে কিন্তু ওই ছোট অবকাঠামোর যে দেশটা ইসরায়েল, এটা আর থাকবে না। ইরান চিন্তা করলো যে আমার সব শেষ, যেহেতু আমার যতটুকু মজুদ আছে অ্যান্টিব্যালিস্টিক মিসাইল বা মানে ক্ষেপণাস্ত্র যতটুকু মজুদ আছে পুরাটা ইরানের উপর ইসরায়েলের উপর ছেড়ে দিব, তাতে কিন্তু ইসরায়েল রাষ্ট্র হিসেবে একটা অস্তিত্বহীনতার মধ্যে পড়ে যাবে। তাই আমার ধারণা এখন আমেরিকা সরাসরি আর ইরানের সাথে সরাসরি সম্মুখ সমরে যাবে না, হয়তোবা অবরোধটাকে দুই পক্ষই কড়াকড়িভাবে কার্যকর করতে পারে। আরেকটা বিষয় হচ্ছে আমেরিকা এবং ইরান দুইজনে আবার খেয়াল করলো যে আপনি কিন্তু আগে এই আমেরিকা ইরানের উপর নিষেধাজ্ঞা দেওয়ার কারণে যে ওয়ার্ল্ড মার্কেটে যে তেলের দামগুলা বেশি দামে তেল কিনতে হইতো যেসব কোম্পানিগুলো, তারা কিন্তু ইরানের কাছ থেকে কম দামে তেল পাইতো, যেহেতু আমার উপর নিষেধাজ্ঞা, আমার বাইরে যে জিনিসটার দাম 40 টাকা, তুমি আমার 20-30 টাকা দাও, আমি তোমাকে দিয়ে দিব। তখন ওই কম দামে ইরান প্রচুর তেল বাইরে ছেড়ে দিত। এটা এখন আমরা ফিল করতেছি। ধরেন ইরানের তেল ছাড়ার কথা সাপোজ 20 বিলিয়ন গ্যালন বা 20 মিলিয়ন লিটার তেল দেওয়ার কথা বাইরে, সে কিন্তু দিতেছে 50 মিলিয়ন, কারণ তার তো আর কোনো হিসাবে নাই, সে তো নিষেধাজ্ঞার আওতায় আছে। সে চূড়া পথে, ওই পথে, সেই পথে বিভিন্নভাবে প্রচুর তেল বাইরে সস্তায় তেল পাইতো, অনেক দেশ সস্তায় তেল পায়া তার কাছে বেশি বেশি তেল নিত। এখন যখন এই চ্যানেলটা বন্ধ হয়েছে, সবার ভিতর একটু হয়ে গেল যে কী ব্যাপার, আমরা পুরো তেলের মার্কেট কিন্তু টালমাটাল হয়ে গেল। এখন এই পুরো হরমুজ বন্ধ হয়ে থাকার কারণে আমেরিকার কিন্তু আবার আরেক দিকে একটু উপকার হচ্ছে। ইরান যেমন আপনার এই যুদ্ধ চললে ইরানের উপকারিতাটা কি সহজে বোঝার জন্য আমাদের খুব বেশি এটার অ্যানালাইসিস হওয়ার দরকার নেই। ইরানের এখন পর্যন্ত ইন্টারনেট বন্ধ, আপনি জানেন। ওই যে আন্দোলন শুরু হয়েছিল 18ই জানুয়ারি, স্টিল নাও ইরানের সব ইন্টারনেট বন্ধ। আমার যেটা ধারণা ব্যক্তিগত, এটা আমার ভুল হতে পারে যেহেতু আমি প্রযুক্তিবিদ না, ইরানের ইন্টারনেট বন্ধ থাকার কারণে ইসরায়েল এবং আমেরিকা সুনির্দিষ্ট কিছু জায়গায় আঘাত করতে তাদের সমস্যা হচ্ছে, এটা আমার ব্যক্তিগত ধারণা। কারণ আপনি দেখবেন অপারেশন ফিউরির পর তারা আরেকটা নতুন অপারেশন দিয়েছিল, পাল্টা অপারেশন হিসেবে ফ্রিডম হরমুজের যে অপারেশনটা, সেখানে তারা বলল যে তারা ইরানের 25% জায়গায়, সুনির্দিষ্ট 25% জায়গায় আবার বোমা হামলা করবে, সেগুলোর মধ্যে ক্ষেপণাস্ত্র আছে অথবা পারমাণবিক ওয়ারহেড যেগুলো সমৃদ্ধ ইউরেনিয়াম আছে সেগুলোর মধ্যে তারা আঘাত করবে। কিন্তু তারা এটা থেকে আবার পিছিয়ে গেল। কেন পিছিয়ে গেল? তারা যখন ওইখানে আঘাত করার জন্য সৌদি আরবের তাদের আকাশসীমায় বিমান ঢুকাইতেছিল, সৌদি আরব তাদেরকে বলতেছে না না, আমি আর ঝগড়া বিবাদে নাই, তুমি বিমান বের করো। তখন বাধ্য হয়ে আমেরিকা আবার পিছু টান দিয়ে বিমান সরায় নিছে সৌদি আরব থেকে, কুয়েত থেকে বিমান সরায় নিছে। এখন সৌদি আরব, কুয়েত, বাহরাইন, ওমান, আরব আমিরাত কেউই চাচ্ছে না যে আবার আর একটা যুদ্ধ শুরু হোক। যুদ্ধ শুরু হলে ইরান তখন আবার আমাদের পানির উপর হামলা করবে, মানে যে পানি পরিশোধনাগার যেটা, সেটার উপর হামলা করবে, আমাদের তেলের স্থাপনায় হামলা করবে, আমাদের ভিতরে অশান্তি তৈরি হবে। ভাই, যারা ধনী মানুষ, যারা সবসময় এসিতে ঘুমায়, এসিতে খায়, ভালো ভালো খাবার খায়, তারা কিন্তু এই দৌড়াদৌড়ি, এই যুদ্ধ, ফ্যাসাদ এগুলি পছন্দ করে না। আর ইরান এখন তার নিজের স্বার্থে এগুলি পছন্দ করবে। এই জন্য পছন্দ করবে, ইরান এমনি অভাব অনটনে ছিল লম্বা সময়, নিষেধাজ্ঞায় ছিল, ওষুধের ক্রাইসিস ছিল, খাবার ক্রাইসিসে ছিল। তাদের কাছে ভাই রৌদ্র জয়লা তারা যুদ্ধ করতে প্রস্তুত। আর ইরান এখন যুদ্ধটা বাঁচায় রাখলে ইরানের জন্য লাভ। এই জন্য লাভ, আমি আপনারা বললাম যে ইরানের ইন্টারনেট লম্বা সময় বন্ধ। পরিস্থিতিটা কি এরকম যে আসলে বাস্তুহারারা যেমন লাথি ঘুষটা খেতে খেতেই বড় হয়, মানে বাস্তুহারা টাইপের, রাইট, আপনি একটা শব্দ বলছেন, বাস্তুহারা টাইপের। তারা নিষেধাজ্ঞা খাইতে খাইতে তার অর্থনীতি এত চাপে পড়ছে, এখন এই যুদ্ধ চালাতে তার অর্থনীতি চাঙ্গা হচ্ছে, তার বিভিন্ন ফরম্যাটে তার কাছে টাকা আসতেছে। আরেকটা বিষয় হচ্ছে, টাকার চেয়ে বড় বিষয় হচ্ছে ইরানের স্টেবিলিটিটা এখন খুব শক্ত। ইরানের মানুষ এখন ঐক্য হয়ে গেছে। যে মানুষগুলা সরকারের বিরুদ্ধে গণ অভ্যুত্থান করার জন্য লাখ লাখ কোটি কোটি মানুষ রাস্তায় নেমে গেছিল, তারা এখন আর সরকারের বিরুদ্ধে নাই। কারণ একটা দেশের যুদ্ধ অবস্থা বিরাজ করলে ওই জনগণগুলো ওই দেশের সরকারের পক্ষে অবস্থান করে, এবং তারা দেখতেছে জনগণ যে সরকারের পক্ষে অবস্থান করাতে তাদের দেশ আন্তর্জাতিকভাবে, মানে তাদের দেশ অলরেডি ড্রাইভিং সিটে বসে গেছে। অর্থাৎ আমেরিকার মতো, ইসরায়েলের মতো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দুটো শক্তির সাথে তারা চোখে চোখ রেখে কথা বলতেছে। তারা দাবি আদায়ের খুব কাছাকাছি অবস্থানে আছে, তাদের অর্থনৈতিক মুক্তির খুব কাছাকাছি আছে। যার দরুন এখন সাধারণ জনগণ যে কষ্ট সহ্য করে, মানে কষ্টর নিয়ে, মানে অর্থনৈতিক সমৃদ্ধির জন্যই তো তাদের একটা আন্দোলন ছিল, সেই আন্দোলন কিন্তু এখন আর ততটা বেগ পাচ্ছে না। মানুষজন এখন ঐক্য হচ্ছে দেশের পক্ষে, এবং তারা বলতেছে যে ইসলামিক রেভলিউশনারি গার্ড যা করতেছে এটা সঠিক করতেছে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে ইন্টারনেট বন্ধ থাকার কারণে তাদের মূল সংবাদটা তো তারা এখন তাদের রাষ্ট্রীয় টিভি থেকে পাচ্ছে। রাষ্ট্রীয় টিভিতে আমরা যতটা ইরানের বাস্তবতা তুলে ধরতেছি,
তারা তো আরও প্রশংসনীয় ভূমিকায় ইরানকে তুলে ধরতেছে যে আমেরিকা শেষ, ইসরায়েল শেষ, ইরানই সর্বশ্রেষ্ঠ। ওইটাই তো তাদের কাছে মেসেজ যাচ্ছে। সব কিছু মিলিয়ে এই যুদ্ধটায় পুনরায় যদি শুরু করে, আজকে যে আপনার আজিজি রাজাই যে ঘোষণা দিল যে তাহলে আমরা নিশ্চিত পরমাণু বোমা তৈরি করব, এটা আমার ধারণা সে একটা আন্তর্জাতিক ভ্যালিডিটির জন্য একটা প্রশ্ন তুলে ফেলছে। এটা হালকা কোনো বিষয় না। এখন এই আমেরিকা যদি চিন্তা করে যে আমি যদি এখন ইরানে হামলা করি, তাহলে তারা ঘোষণা দিয়ে ফেলছে তারা পরমাণু বোমা বানাবে, তাহলে এটা তারা বানিয়ে ফেলতে পারে। অথবা আপনি জানেন 60% সমৃদ্ধ U-235 যেটা সমৃদ্ধ ইউরেনিয়াম তাদের কাছে ছিল। এটা থেকে এই লম্বা যে 20-25 দিন সময় গ্যাপ পাইছে, সেখান থেকে যে তারা পারমাণবিক বোমা বানায় নাই, এটার কিন্তু কোনো গ্যারান্টি নাই। কারণ আপনি জানেন যে এই 60% থেকে 90% সমৃদ্ধ ইউরেনিয়ামে পৌঁছাইতে তাদের মাত্র 2 সপ্তাহ সময়ের প্রয়োজন ছিল। সেখানে কিন্তু এখন প্রায় 3 সপ্তাহের বেশি সময় হয়ে গেছে। এটা আমরা নিশ্চিত বলতেছি না, মানে তারা যে বানায় না এটারও তো কোনো গ্যারান্টি নাই। কারণ গতকালকেও আগের দিন ভ্লাদিমির পুতিন, আপনার রাশিয়ার প্রেসিডেন্ট, সেও কিন্তু একটা কথা বলছে যে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম যদি রাশিয়াকে দেয় তাহলে আমরা রাশিয়াটা সযত্নে রেখে দিব। চীন অলরেডি এই যুদ্ধটাকে অবৈধ ঘোষণা করছে, যে এই যুদ্ধটা টোটালি ইরানের উপর একটা জুলুম নির্যাতন, এটা অবৈধ ঘোষণা করতেছি আমরা। তার মানে আমেরিকা যে যুদ্ধটা করবে, আমেরিকা ওই সাহসটা পাচ্ছে না। সামারি যদি আমি বলি পুরো আলোচনার, আমেরিকা জানে ইরানের পিছনে রাশিয়া, আমেরিকা জানে ইরানের পিছনে চীন, আমেরিকা জানে ইরান উত্তর কোরিয়ার অস্ত্র ব্যবহার করতেছে, আমেরিকা জানে টার্কির বিভিন্ন সুকৌশল তারা ব্যবহার করতেছে, চীনের তারা যেটা আমরা বলি স্যাটেলাইটের অ্যাক্সেস হয়তো বা তারা ব্যবহার করতেছে। সর্বোপরি ইরানের যত ধরনের অস্ত্র সুসজ্জিতকরণ দরকার, কারণ ইরান প্রথম থেকেই বলে আসতেছে এই যুদ্ধ বিরতি তাদের কাছে নিরাপত্তাহীন যুদ্ধবিরতি, ভঙ্গুর যুদ্ধবিরতি হিসাবে তারা দেখছে। তার মানে ভঙ্গুর যুদ্ধবিরতিটা যখন কেউ থাকে তখন কিন্তু সে যুদ্ধের প্রস্তুতির জন্য যা যা দরকার, আমার যেটা ধারণা ইরানের এই বলা যায় কি এক প্রকার বাধ্য হয়েই ইরান পারমাণবিক অস্ত্রের পথে যাচ্ছে, বাধ্য হয়েই তারা যাচ্ছে। এবং এই যে যুদ্ধবিরতি যে ছিল 21 দিন বা 25 দিন, আমার এক্স্যাক্টলি মনে নাই, তো এই 21-25 দিনে যে ইরান পরিপূর্ণ আরেকটা যুদ্ধের প্রস্তুতি নিয়ে ফেলছে আমরা মোটামুটি নিশ্চিত। কারণ তারা বারবারই বলতেছিল আমেরিকাকে তারা বিশ্বাস করে না, আমেরিকাকে তারা বিশ্বাস করে। এখন হুমকিকেও ভয় পেয়ে লাভ নেই, যেহেতু তাদের এবং সব মূল নেতৃত্ব মেরে ফেলছে। এখন সবচেয়ে বড় বিষয় কি, আমেরিকাটা বুঝে ফেলছে যে ইরান এখন বেপরোয়া হয়ে গেছে। ওকে নিয়ন্ত্রণ করার বেশি বাড়াবাড়ি করতে গেলে দেখবেন যে আপনার একটা ছিনতাইকারী কিন্তু দেশের চিফ জাস্টিসকে ছুরি মেরে ফেলতে পারবে, প্রেসিডেন্টের ছুরি মেরে ফেলতে পারবে, প্রধানমন্ত্রীদের ছুরি মেরে ফেলতে পারবে। সে কিন্তু খুব বড় ব্যক্তিত্ব না ছিনতাইকারী, কিন্তু যখন সে বেপরোয়া হয়ে যাবে তার একটা ছুরিতে কিন্তু সব শেষ হয়ে যাবে। ইরান এখন হাতে খোলা তলোয়ার নিয়ে দৌড় দিছে, যা আমার যদি মারতে হয় আমি তো মরমই, কারণ আমি জানি আমার বাঁচার পথ নাই, বাট তুই আমেরিকা তোরও আমি শেষ করে দিব। এটা হচ্ছে ইরানের ফাইনাল, যেটাকে বলে যে ডু অর ডাই। দেয়ালে পিঠ থেকে গেলে আর ইরান চলে গেছে ডু অর ডাই লাইনে, মানে একটা পথই খোলা থাকে, একটা পথই খোলা। কারণ ইরান ভালোভাবেই জানে আমেরিকার কোনো একটা শর্ত যদি এখানে হাসিল হয়ে যায়, অর্থাৎ যদি রেজিম চেঞ্জ হয়, পারমাণবিক শক্তি দখলে নেয়, অথবা তেল সমৃদ্ধ যে কোনো একটা যদি হয়, মানে এক কথায় রেজিমটাকে যদি তার আমেরিকা দখল করতে পারে, তাহলে এখনকার রেজিমে যারা আছে বড় বড় দায়িত্বে, যারা বর্তমানে বিপ্লবী বাহিনীর প্রধান, স্পিকার, পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, যারাই দেশকে নিয়ন্ত্রণ করতেছে, তাদের সবাই হয় ফাঁসি হবে, গলা কাটবে, নাহলে গুলি করে মারবে। তাই তাদের লড়াইটা হচ্ছে ভাই বাঁচার লড়াই। আর আমেরিকার লড়াই কি, টাকা পাইলে পাইলাম, না পাইলে ভাই যা হারছি যা, এই জুতার বাড়ি খাই আমি টিকা থাকি। সো দুই রকমের লড়াই। তা ইরানকে ঠেকানোর রাস্তা আমি আর দেখি না। ইরানকে আর পুনরায় যে হামলা করবে, আমার জ্ঞান বুদ্ধিতে এটা মনে হয় না যে আমেরিকা ইরানকে আর পুনরায় হামলা করার চেষ্টা করবে। তবে এখন যে নতুন খেলাটা হবে, এটা হচ্ছে আপনার অবরোধ খেলা, অর্থনীতিকে চাপ দিয়ে মারার খেলা। এটা কে কতক্ষণ টিকে থাকে, এটা এখন দেখার বিষয়।